ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ। ন্যায় বিচারের প্রত্যাশা সন্তানহারা মা বাবার। ডিসেম্বরের মধ্যে ঢাকায় আরও অর্ধশত অটোমেটিক ট্রাফিক সিগন্যাল, সুফল পেতে ফিটনেসবিহীন যানবাহন বন্ধের তাগিদ। অনলাইনে চাকরির ফাঁদ, চট্টগ্রামে নিঃস্ব বহু মানুষ, ধরাছোঁয়ার বাইরে সংঘবদ্ধ চক্র। ওই অ্যাকাউন্টের থেকে যখন আমি টাকা উইথড্র করার চেষ্টা করলাম 10 লাখ টাকা, তারপর ওরা বললো এখানে ক্রেডিট শিল্ডের একটা ইস্যু আছে, এখানে আপনাকে আরও 5 লাখ টাকা জমা করতে হবে। দেদার্স এগুলি করতে পারতেছে, কোনো ওদেরকে ধরা ছোঁয়ার বাইরে ওরা। ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরতে বাংলাদেশ ব্যাংকের স্কিম, চলতি সপ্তাহে আসতে পারে ঘোষণা। মোংলা বন্দরে বিনিয়োগের নতুন সম্ভাবনা, তৈরি হতে পারে 50,000-এরও বেশি কর্মসংস্থান, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জোর। ইরানের ওপর চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের, উপসাগরীয় দেশগুলো থেকে তেল রপ্তানি বন্ধের হুঁশিয়ারি তেহরানের। শুভেচ্ছা, আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 10টার খবরে। শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম, আপনাদের সাথে আছি আমি সোহেলি চাকমা। ফেনীর নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ। মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে উচ্চ আদালত রায়ের দিন ধার্য করেন। পরিবারের নিরাপত্তায় বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে গেল 28 জুলাই থেকে চাঞ্চল্যকর এই হত্যা মামলার পেপার বুক ও আপিলের ওপর টানা 17 কার্যদিবস শুনানি হয়। পরিবারের আশা, সন্তান হত্যার ন্যায় বিচার পাবেন তারা। এই মামলায় 2019 সালের 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 16 আসামিকে মৃত্যুদণ্ড দেন। প্রত্যেককে জরিমানা করা হয় 1 লাখ টাকা। আমি নিম্ন আদালতে বিচার চাইছি, বিচার পাইছি। আমি উচ্চ আদালত আশাবাদী, আমি বিচার পাবো। নুসরাত জাহান রাফির পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য তাদের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হইয়াছে। ঢাকার রাস্তায় ট্রাফিক সিগন্যালের আওতায় আসছে আরও 50টি ইন্টারসেকশন। সরকার বলছে আগামী ডিসেম্বরের মধ্যে চালু হতে যাওয়া এইসব সিগন্যাল হবে অত্যাধুনিক প্রযুক্তির ও পুরোপুরি অটোমেটিক। তবে বিশেষজ্ঞরা বলছেন এসব সিগন্যালের পুরোপুরি সুফল পেতে হলে নিয়ন্ত্রণ করতে হবে ফিটনেসবিহীন ও নিয়ম বহির্ভূত যানবাহন। বিস্তারিত সাদবিন শফিকের রিপোর্টে। সিগন্যাল বাতি দেখে নিয়ম মেনে চলছে গাড়ি, পথচারীরা পার হচ্ছেন সুশৃঙ্খলভাবে। গেল কয়েক মাস ধরে এমন দৃশ্য ঢাকার বেশ কয়েকটি সড়কে। গেল বছরের মাঝামাঝি থেকে ঢাকার 13টি পয়েন্টে বসানো হয় সেমি অটোমেটেড ট্রাফিক সিগন্যাল। বুয়েটের তত্ত্বাবধানে নির্মিত এসব সিগন্যালের কয়েকটিতে পরীক্ষামূলকভাবে সংযোজন করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা। একটা ভয় কাজ করে যে গেলে হয়তো এআইয়ের মামলা হয়ে যেতে পারে। সতর্ক থাকার জন্য বর্তমানে এই সিস্টেমটা দরকার আছে। এটা সরকারের খুব ভালো একটা উদ্যোগ। এখন আর তেমন একটা ভোগান্তি হয় না, সিঙ্গেল বাই সিঙ্গেল যাইতে পারতেছে। এই তালিকায় এবার যুক্ত হচ্ছে 2 সিটি কর্পোরেশনের আরও 50টি ইন্টারসেকশন। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এবারের সিগন্যাল বাতিগুলো হবে আরও উন্নত প্রযুক্তির, যার কাজ শেষ হবে আগামী ডিসেম্বরের মধ্যে। এখন যেটা বসাচ্ছে এটা ফুললি অটোমেটেড, এটা অপারেটর আর লাগবে না। এটা ডিমান্ড রেসপন্সিভ এবং একই সাথে যিনি ট্রাফিক পুলিশ আছেন রাস্তায়, তিনি চাইলে তার হাতে ট্যাপ থাকবে, সে পরিবর্তন করে দিতে পারবে। একটা প্রি কনসিভ আইডিয়া থেকে লোকজনকে বের করে নিয়ে এসে একটা ডিসিপ্লিনের পর্যায়ে পৌঁছানো, এটা কিন্তু ওভার দ্য নাইট সম্ভব না। এখন দেখবেন যে আমরা একটা ব্যাপারে সন্তুষ্ট যে সাধারণ লোকজন এটাকে সাধুবাদ জানিয়েছে, এটার বিপক্ষে কেউ না। তবে এআই ক্যামেরাযুক্ত সিগন্যালিং নিয়ে সংশ্লিষ্টদের অভিজ্ঞতা মিশ্র। বিশেষজ্ঞরা বলছেন সড়কে ফিটনেসবিহীন ও নিয়ম বহির্ভূত যানবাহন নিয়ন্ত্রণ করতে না পারলে মিলবে না কাঙ্ক্ষিত সুফল। যেখানেই আপনারা ধরেন যত্রতত্র মানুষের পারাপার, কিংবা মনে করেন ওই যে রিক্সা, মানে রিক্সা ব্যাটারি চালিত রিক্সা চলে, এখানে আপনি ওই সিগন্যালিং সিস্টেমটা সেভাবে কার্যকর করতে পারতেছেন না। কৌশলী হয়েই কাজটা করতে হবে, কেন সংখ্যাতাত্ত্বিকভাবেও এই অবৈধ যানবাহন, লক্কর যানবাহনের সংখ্যা অনেক বেশি। এটাকে রাতারাতি সরাতে পারবেন না যেমন সত্য, কিন্তু শুরুটা তো শুরু করতে হবে।
তো এটা কিন্তু নীতিগত একটা সিদ্ধান্তের ব্যাপার, এবং এই পলিসিগত সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি, আমার ধারণা তখন আমাদের যে সিগন্যালগুলি আছে সেটা আরও ভালো ফাংশনিং করবে। নতুন এসব সিগন্যাল পরিচালনা করতে নিয়োগ দেওয়া হয়েছে নতুন লোকবল, যা ব্যয় বাড়াচ্ছে প্রকল্পের। পুলিশ বলছে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হচ্ছে ট্রাফিক টেকনিক্যাল ইউনিট নামের একটি বিশেষায়িত ইউনিট। আমরা স্থানীয় সক্ষমতাকে ডেভেলপ করতে চাই, যাতে যে কোনো জিনিস নষ্ট হলে আমরা সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে পারি, এবং এটার সঙ্গে আমাদের লোক একদম ফুল টাইম এখন ট্যাগ করা আমরা শিখছি। নতুন 50টির মধ্যে 28টি সিগন্যাল বসছে ঢাকা উত্তর ও 22টি বসছে দক্ষিণ সিটি কর্পোরেশনে। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। ফেসবুক কিংবা টেলিগ্রামে পার্ট টাইম চাকরির ফাঁদ পেতে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ প্রতারক চক্র। আবার কেউ উপবৃত্তির অর্থ দেওয়ার নাম করে ব্যাংকের তথ্য নিয়ে অনলাইনে আত্মসাৎ করছে অর্থ। প্রতিদিনই এসব অনলাইন প্রতারক চক্রের হাতে চট্টগ্রামে নিঃস্ব হচ্ছে বহু মানুষ। অভিনব পন্থায় সাইবার ক্রাইম করে গেলেও নানা সীমাবদ্ধতায় ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা। পার্ট টাইম জবের অফারে 10,000 টাকা বিনিয়োগে অনলাইনে কাজ শুরু করেন চট্টগ্রামের সলিমপুরের স্ক্রাপের দোকানদার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের রবিন। কাজ শেষে 50 ভাগ লাভ সহ বিনিয়োগ করা টাকা বুঝে পান তিনি। এভাবে কয়েকটি লেনদেন হওয়ার পর 1 লাখ টাকা বিনিয়োগ করেন রবিন। সেটার লাভও যুক্ত হয় অ্যাকাউন্টে, কিন্তু নানা শর্তে সে অর্থ উত্তোলন করতে পারেননি তিনি। শর্ত দেন সমপরিমাণ টাকা জমা দিলে 1 ঘন্টার মধ্যে পুরো টাকা লাভসহ তুলতে পারবেন। এইভাবে নানা ধাপে 13 লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। যখন বুঝতে পারেন প্রতারণার শিকার হচ্ছেন, ততক্ষণে ঋণগ্রস্ত হয়ে নিঃস্ব হয়ে যান এই ব্যবসায়ী। এইসব যারা করতেছে এসব এদেরকে একটু আইনের আওতায় আনাটা খুবই জরুরি, আর না হলে সব অনেক ছেলে পেলে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাবে। একইভাবে অনলাইনে প্রতারিত হন বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত আবু মহিউদ্দিন সিদ্দিকী। তার কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় 29 লাখ টাকা। ওই অ্যাকাউন্টের থেকে যখন আমি টাকা উইথড্র করার চেষ্টা করলাম 10 লাখ টাকা, তারপর ওরা বললো এখানে ক্রেডিট শিল্ডের একটা ইস্যু আছে, এখানে আপনাকে আরও 5 লাখ টাকা জমা করতে হবে। আমি যাদেরকে টাকা জমা দিয়েছি আমি 13 জন আসামি করেছিলাম, তো ওখানের মধ্যে সিমিলার অ্যাকাউন্ট কয়েকটা ওনার অন্য কেসের মধ্যে উনি পেয়েছেন। কেবল পার্ট টাইম জব নয়, মেয়ের উপবৃত্তির টাকা দেওয়ার কথা বলে ব্যাংক ও মোবাইল ব্যাংকিং হিসাব থেকে এই শিক্ষিকার 80,000 টাকা আত্মসাৎ করে আরেকটি চক্র। এভাবে অনলাইনে প্রতিদিন প্রতারক চক্রের হাতে নিঃস্ব হচ্ছে অসংখ্য মানুষ। যেহেতু ওরা এখন দেদার্স এগুলি করতে পারতেছে, কোনো ওদেরকে ধরা ছোঁয়ার বাইরে ওরা, তো এই জন্য এগুলোর কোনোই মানে এটা চলতেছেই, এখনো চলতেছে। এসব অপরাধের তথ্য পাচ্ছে সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স ইউনিটও। বলছে চক্রটিকে আইনের আওতায় আনার কথা। সাইবার ট্রাইব্যুনালে যে মামলাগুলো হয়, সিআর মামলা, সেই মামলাগুলোতে আসলে আমাদের একটু ক্ষমতা একটু কম থাকে। আমরা এগুলোকে আইডেন্টিফাই করে আমরা কোর্টে রিপোর্ট সাবমিট করি, কোর্ট থেকে এদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়। ইউনিটটির তথ্য মতে জুলাই পর্যন্ত গেল 1 বছরে থানা ও আদালত মিলে 142টির বেশি মামলা হয়েছে অনলাইনে অর্থ হাতিয়ে নেয়ার। এর মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয় 73টি। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। সচিবালয়ে প্রথম অফিস করলেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এলজিআরডি মন্ত্রী জানান যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন, আর বিমানমন্ত্রীর হুঁশিয়ারি কাজ না করলে বিদায় নিতে হবে। তথ্যমন্ত্রী অভিযোগ করেন 17 বছর গণমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার 6 মাস পর বড় রদবদল এসেছে মন্ত্রিসভায়। রোববার সচিবালয়ে নিজ নিজ দপ্তরে যান নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তাদের স্বাগত জানান কর্মকর্তা কর্মচারীরা। নতুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জানান সাংবিধানিক প্রক্রিয়ায় নিয়মকানুন অক্ষরে অক্ষরে পালন করে যথাসময়ে হবে সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন। দরিদ্র মানুষকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন বলেও জানান তিনি। সাংবিধানিক প্রক্রিয়ায় সেই নিয়মকানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা। আমাদের মূল লক্ষ্য থাকবে কিন্তু সমাজের ভাগ্যাহত দরিদ্র যারা আন্ডার প্রিভিলেজ তারা হবে প্রায়োরিটি। সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের স্তম্ভ উল্লেখ করে সবাইকে নিয়ে কাজ করার কথা জানান তথ্যমন্ত্রী আন্দালিফ রহমান পার্থ। বলেন গত 17 বছর গণমাধ্যমের হাত বেঁধে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি যে সংবাদ মাধ্যম বা অন্যান্য মিডিয়া, এটাও মানতে হবে যে ওনারাও গণতন্ত্রের একটা অনেক বড় স্তম্ভ,
এই 17 বছর আমাদের লড়াইটা ছিল গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, গণতন্ত্রের মুখ বন্ধ করা হয়েছিল। অন্যান্য যা যাই আছেন সংবাদ মাধ্যমের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পেরেছি। তো সুতরাং আমাদের এই জুলাই আন্দোলনে কোনোভাবে ওই সংবাদ মাধ্যম বা যারা যারা আছেন তাদের ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগই নেই। আমরা বলবো সব মিলিয়ে প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাওয়া এম রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজার ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে সুখবর দেন। জানান আগামী বছর থেকেই লিজের মাধ্যমে বহরে যুক্ত হচ্ছে নতুন বিমান। অ্যাটলিস্ট পর্যায়ক্রমে 10টি বিমান আমরা লিজ করব। এই লিজের জন্য ইতিমধ্যেই বিমান এমডি এবং ডিএমডি তারা আপনারা আরএফপি দিয়েছেন, টেন্ডার করেছেন। ডিসেম্বরের মধ্যে আমরা কন্ট্রাক্ট সাইন করতে চাই, সো দ্যাট আগামী বছর থেকে যাতে আমার বিমান বহরে নতুন বিমান যুক্ত হয়। কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি। আর সততা ও নিষ্ঠা নিয়ে কাজ করার কথা জানিয়েছেন নবনিযুক্ত খাদ্যমন্ত্রী আফরোজা খানম। সুখী সমৃদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়তে প্রথম কর্মদিবসে সবার সহযোগিতা কামনা করেন ধর্ম প্রতিমন্ত্রী। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, 24-এর গণ অভ্যুত্থান ফাইনাল নয়, সামনে আরও বড় যুদ্ধ। তার দাবি, জুলাই জাদুঘরে বিএনপি ছাড়া কারো অবদানের স্মারক রাখা হয়নি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাষ্ট্র সংস্কারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ও আদর্শ শীর্ষক সেমিনার। জাতীয় সিরাত উদযাপন কমিটির আয়োজনে এই সেমিনারে অংশ নেন জামাতের নেতাকর্মীরা। বক্তারা বলেন, ইসলামী অনুশাসন বাস্তবায়ন ছাড়া কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় পরিবর্তন সম্ভব নয়। অভিযোগ করেন, আগে সরকারের মতো ক্ষমতা দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে বিএনপি। মূল যুদ্ধের আগে বাহিনী তৈরি হয়, তাদের কসরত করতে হয়, রিহার্সেল দিতে হয়। এরা যেন 24কে ফাইনাল যুদ্ধ মনে না করে, এটা ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সেল। বিরোধী দলীয় নেতা ও জামাত আমির বলেন, ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে বিএনপি সরকার। হুঁশিয়ারি দেন, 24-এর গণ অভ্যুত্থান ফাইনাল নয়, সামনে আরও বড় যুদ্ধ। 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা। দাবি করেন, বিশেষ একটি দেশকে খুশি করতে জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ অনেক উপাদান সরিয়ে ফেলা হয়েছে। একটি নির্দিষ্ট দলের লোকদের স্মৃতি রেখে বাকিগুলা গায়েব করে ফেলা হয়েছে। এখানে 47 সাল বা 46 সাল থেকে শুরু করে অনেকগুলা রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের যারা পুরোদা ব্যক্তিত্ব ছিলেন তাদেরকে তুলে আনা হয়েছিল। জামাত আমির বলেন, অপকর্মের দায় মাথায় নিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের ফিরে আসার নজির নেই ইতিহাসে। অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না। রমিজ হোসাইন, চ্যানেল 24, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার সহ বেশ কিছু দাবিতে 4 বিভাগীয় শহরে লংমার্চ করার ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। চলমান পরিস্থিতিতে 11 দলীয় ঐক্যের কর্মসূচি নিয়ে রবিবার বিকেলে জোটের শীর্ষ নেতাদের বৈঠক হয়। পরে ব্রিফিংয়ে বিরোধী দলীয় চিফ হুইপ জানান, চট্টগ্রামে প্রথম লং মার্চ হবে 5 সেপ্টেম্বর, এরপর 19 সেপ্টেম্বর রংপুর এবং 1 অক্টোবর লং মার্চ হবে খুলনায়। আর সিলেটের লং মার্চ শেষ হবে ঢাকায় 11 দলের মহাসমাবেশে। এ সময় এনসিপি আহ্বায়ক বলেন, ভারত বাংলাদেশের পররাষ্ট্রনীতি হতে হবে সম্মান ও মর্যাদার ভিত্তিতে। হাদি খুনিদের ফেরানো সহ সব বিষয়ে নিশ্চিত না হয়ে প্রধানমন্ত্রীর ভারত সফর কল্যাণকর হবে না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। শেখ হাসিনার বিচার, ওসমান হাদির যে খুনিদের বিচার, সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত জনাব তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর জাতির জন্য কল্যাণকর হবে বলে 11 দল মনে করছে না। 5 সেপ্টেম্বর আমাদের প্রথম লং মার্চ, চট্টগ্রামের অভিমুখে আমাদের লং মার্চ শুরু হতে যাচ্ছে। আমাদের লং মার্চে কয়েকটি পথসভা হবে। নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের দাম ঘন্টায় প্রতি কিলোওয়াট 6 টাকা 48 পয়সা করার প্রস্তাবে গণশুনানি হয়েছে। এনার্জি রেগুলেটরি কমিশনের শুনানিতে অধিকার কর্মীরা দাবি তোলেন, ভোক্তা পর্যায়ে নিরবিচ্ছিন্ন সরবরাহ এবং সহনীয় দাম রাখার। আর উদ্যোক্তারা চান সারচার্জ মওকুফ।
নবায়নযোগ্য জ্বালানি থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে সরকার। এর মধ্যে বেসরকারি সৌর বিদ্যুৎ কেন্দ্রের দাম নির্ধারণে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গণশুনানি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। তখন আমাদের যে ট্যারিফ দেওয়া হয়েছে, এতে বিতরণ কোম্পানির পক্ষ থেকে নেসকো ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ দাম নিয়ে নিজেদের যুক্তি তুলে ধরে। 7 টাকা 9 পয়সা যদি আমাদের বাল্ক রেট করা হয়, তাতে আমরা ব্রেক ইভেন্টে পৌঁছতে পারি। যে ক্যাটাগরির কনজিউমার আমাদের এমপিপিতে যাবে, সেই ট্যারিফ অনুযায়ী আমাদেরকে সাবসিডি দেওয়ার বিষয়টা যদি নিশ্চিত করা যায়। তবে বিতরণ কোম্পানির প্রস্তাব যাচাই বাছাই করে বিআরসির কারিগরি কমিটি উৎপাদক থেকে কেনার জন্য 6 টাকা 48 পয়সা দাম নির্ধারণ করে। এক পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন করবে, দূরবর্তী কোনো স্থানে গিয়ে আমার একজন কনজিউমার তার সাথে সমন্বয় করতে হবে, যার ফলে মিটারিং ইস্যু বা ক্যালকুলেশন ইস্যু কিন্তু দুই পোর্শনে বা হিসাব করতে হবে। তবে অতিরিক্ত মাসুল কমানোর দাবি তুলেন বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র, এমপিপি ও তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ। আমাদের এখানে 15% ভ্যাট আর 2% এআইটি নেওয়া হবে, তাহলে তো ওই 0%টা হয়ে যাচ্ছে 17%। তাতে তো আমার কোনো লাভ হচ্ছে না। 56,000 কোটি টাকার যে সাবসিডি, সেই সাবসিডির কিন্তু পার্ট কিন্তু এমপিপি না, কিন্তু এই লসের একটা পার্ট আপনি দিয়ে দিচ্ছেন এমপিপিকে। এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক, ভোক্তা অধিকার কর্মী ও অন্যান্য অংশীজনরা সমালোচনা করেন বিদ্যুৎ খাতের দুর্নীতি রোধ করতে না পারার। ইউটিলিটিগুলোর মধ্যে একটা মনোপলি ভাবনাটা এখানে আসলে আছে। আইপিপির পুরা প্রাইসিংটা লুণ্ঠনমূলক। বিআরসি জানায় যৌক্তিক ট্যারিফ নির্ধারণে কাজ করছে। রিনিউয়েবল ওই 3.5 ঘন্টা 4 ঘন্টার কথা আসছে, এটা যদি ব্যাটারি সাপোর্ট যদি না থাকে, ব্যাটারির কস্ট কমে আসছে, কত কমছে, এই অনেকগুলা ট্রিকি ইস্যু এর মধ্যে আছে। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের 20% বিক্রির জন্য বলা হয়। মানে তার যে প্রয়োজন তার চেয়ে অনেক। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। সকালে খেলে রাতে খাওয়ার চাল নেই, নেই ভিটে মাটিও, অথচ তাদের নামেই সরকারি খাদ্য গুদামে দেয়া হচ্ছে টনকে টন ধান। কৃষকদের ধান দেওয়ার কথা থাকলেও কুড়িগ্রামে ভূমিহীনদের জাতীয় পরিচয়পত্র হাতিয়ে খাদ্য গুদামে ধান দিচ্ছে একটি চক্র, যাতে যোগসাজশ রয়েছে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের। যদিও তালিকা নিয়ে একে অপরের দায় চাপাচ্ছে খাদ্য ও কৃষি বিভাগ। গোলাম মাওলা সিরাজের রিপোর্ট। দিনমজুর দম্পতি গুলজার হোসেন ও আরজিনা বেগম, দিন এনে দিন খেয়ে চলে সংসার, কিন্তু আরজিনা বেগমের নামেই 3 টন ধান দেয়া হয়েছে সরকারি খাদ্য গুদামে, যার কিছুই জানেন না তিনি। আমার পাতা দিতে সিরিয়াল আমার নামে সৈসব করতে হল, আমার কি হবে না হবে, আমার তো ভয় অস্থির। তার মতো কুড়িগ্রামের নাগেশ্বরীর ছাটবাড়ি এলাকার হাজেরা, সরবালা, আবু বকর সহ 16 জনের নাম রয়েছে এই তালিকায়, যাদের সবাই দরিদ্র ও ভূমিহীন। অভিযোগ, ভাতা দেয়ার কথা বলে তাদের কাছে জাতীয় পরিচয়পত্র নেয় স্থানীয় দুলাল নামে এক ব্যক্তি। পরে তাদের প্রত্যেককে দেয়া হয় 1500 থেকে 2000 টাকাও। দুলালের বাড়ি গেলাম, ওই আমার গাড়ি ভাড়া করে নিয়ে গেল, ওই আমাকে মনে করেন যেটা তারিখ দেয়, এই তারিখে যাওয়া হবে, ওই তারিখে গেলাম। 2 পাতা সাদা পাতা সই নিছে, আবার সব ফর্ম টরম মিলিয়ে 9টা সই। আঞ্জাবাতি চালপাতি কি দিয়ে নি খাবো, এলে জন্য তো নাম দিছে। 2000 কোটি হাতে দেওয়া হয়েছে, আর এদের 900 কোটি খরচ গেছে, মোট 2900 টাকা। বিষয়টি নিয়ে একে অপরের উপর দায় চাপাচ্ছে খাদ্য ও কৃষি বিভাগ। কৃষক আবেদন করার পরে এটা কৃষি অফিস থেকে অনুমোদন করা হয়, ওনারা এই বিষয়টা ভালো বলতে পারেন। ধরেন 400 বা 500 লোক ধান দিচ্ছে, বাকি 300 লোক যে দিচ্ছে না, তখন তো আবার পুনরায় লটারি হওয়ার নিয়ম। এই যে 300 লোকের যে তারা ধানটা আবার কোত্থেকে নিচ্ছে, সেটা তো আমাদের সাথে ওনারা কোনো শেয়ার করে না। বা একই চিত্র রাজারহাট সহ কুড়িগ্রামের বাকি উপজেলায়। অভিযোগ, প্রকৃত কৃষকরা ধান বিক্রি করতে গেলে টালবাহানা করেন গুদাম কর্মকর্তারা। আমি কয়েকবার যাওয়ার পরেও দেখি আমাকে তাও আবার বলে আমার বস্তা শর্ট। তাদের কার্ড বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে অনেকেই কিনে নিয়েছে। এই ধান গোডাউনে না নিয়ে ফরকাট অটো রাইস মিলে পাঠিয়ে দেওয়া হয়। না কেন না, বক্তব্য দিব না কেন দিব। এ নিয়ে কথা বলতে গেলে তড়িঘড়ি করে সটকে পড়েন রাজারহাট উপজেলার খাদ্য গুদাম কর্মকর্তা। গোডাউন আছে, এমনিতেই বক্তব্য হবে না। আপনার তদন্ত কমিটি গঠন করা হয়েছে, ওনারা তদন্ত করবে, তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায় তখন প্রয়োজনীয় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
চলতি বছর কুড়িগ্রামে 12,914 টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা সরকারের। এরই মধ্যে প্রায় 97% সংগ্রহ করা হয়েছে। এই কার্যক্রম চলবে 31 আগস্ট পর্যন্ত। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম।